যুদ্ধে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে সবসময়, না রাখা আত্মঘাতী, সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। আমিও যুদ্ধবিরোধী মানুষ। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। বন্যায় 4 জেলার ক্ষতিগ্রস্তদের নতুন ঘর দিলেন প্রধান উপদেষ্টা। দুর্যোগে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা। টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে সরকারের উচিত ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, বললেন নাহিদ। আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা এনসিপি নেতাদের। হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে পতিতরা, অভিযোগ মির্জা ফখরুলের। অধিকার রক্ষায় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি। জুলাই হত্যা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেল তদন্ত সংস্থা। জয়পুতুল রেহানা ববির প্লট ও সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের। বাজেটে দুর্বৃত্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি 2 উপদেষ্টার। কমবে কর ছাড় সুবিধা, করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআই এর। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। অস্ত্র ঠেকিয়ে তোলা হচ্ছে টাকা। রাজধানীর সড়ক যেন চাঁদাবাজির স্বর্গরাজ্য। পার্কিং এর নামে সিটি কর্পোরেশনের রিসিট দেখিয়ে অর্থ আদায়, নির্বিকার প্রশাসন। প্রধান উপদেষ্টা বলেছেন, যুদ্ধে আপত্তি থাকলেও বিশ্ব পরিস্থিতি অনুযায়ী প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। এজন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। কুর্মিটোলায় একে খন্দকার বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শন শেষে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে আধুনিক করতে সরকার কাজ করছে উল্লেখ করে সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান অধ্যাপক ইউনুস। বুধবার সকাল 11:30টার পর কুর্মিটোলা বীরুত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গার্ড অফ অনার প্রদান করে বিমান বাহিনীর একটি চৌকস দল। এরপর বিমান বাহিনীর মহড়া পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। শত্রুর হামলা মোকাবেলা করে কিভাবে আকাশপথে পাল্টা আঘাত হানতে হয় তার মহড়া দেন বিমান সেনারা। এ সময় MiG-29 সহ অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো যুদ্ধক্ষেত্রের মতো মেলে ধরে নিজেদের। চলে প্যারা কমান্ডোদের নানা কসরত। শুধু তাই নয়, স্থলপথে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণের রণকৌশলও প্রদর্শন করা হয় সেখানে। প্রধান উপদেষ্টা গভীর মনোযোগ দিয়ে উপভোগ করেন বিমান বাহিনীর বার্ষিকই মহড়া। পরে সংক্ষিপ্ত এক বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নিজে যুদ্ধবিরোধী হলেও যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব। এই অবস্থায় প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান ডক্টর ইউনুস।
বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। এ সময় পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বিমান বাহিনীকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সকালে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি বিতরণ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠানে তিনি বলেন, সবার সহযোগিতা অব্যাহত থাকলে সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব। দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। 2024 সালের আগস্ট সেপ্টেম্বরে বন্যা আঘাত হানে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায়। বন্যার পরে পুনর্বাসনের আওতায় 4 জেলায় 300 ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। বুধবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত এসব ঘরের চাবি ভার্চুয়ালি হস্তান্তর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমি খুবই আনন্দিত, কারণ আমি একটা নতুন ঘর পেয়েছি। এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দুর্যোগে সবসময়ই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভবিষ্যতে সরকার যদি এই ধরনের কোনো কাজ দেয়, আমরা অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে কাজটা সম্পূর্ণ করে দেব। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সরকারের দায়িত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিগত সময়ে প্রকল্পের টাকা লোড হলেও এবার নির্ধারিত বাজেটের অর্ধেক টাকায় মানসম্মত কাজ হয়েছে। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটাও একটা আনন্দের খবর। আমরা সহযোগিতা ও সহমর্মিতার ধারা অব্যাহত থাকলে সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আর বন্যার্তদের সহযোগিতায় আগামীতেও সরকার সহায়তা অব্যাহত রাখবে বলে জানান প্রধান উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাখাইনে ত্রাণ পৌঁছাতে মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে নাহিদ বলেন, সংস্কার ও বিচারের দাবিতে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মাঠ পর্যায়ে ঐক্য করতে রাজি এনসিপি। তবে নির্বাচন প্রশ্নে জোট গঠনে তার দল আগ্রহী নয়। সংস্কার ও নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একের পর এক দলের সঙ্গে বৈঠক করছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই ধারাবাহিকতায় বুধবার পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠকে বসে এনসিপি। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাখাইনে করিডোর প্রস্তাবে সাড়া দেওয়ার আগে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা। এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল। বৈঠক শেষে ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, দলগতভাবে আওয়ামী লীগের বিচার হওয়ার পরেই নির্বাচন চান তারা। যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই। একই দিন দুপুরে বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে আরেক দল গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক করে এনসিপি। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও বিচার নিয়ে ঐক্য করতে প্রস্তুত হলেও নির্বাচন প্রশ্নে জোট গঠনে আগ্রহী নয় এনসিপি। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার দেখতে চায় তার দল। আমাদের এই এজেন্ডার ভিত্তিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছি। সেই এজেন্ডার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে, কিন্তু নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট সে বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো
আগ্রহী না। জুলাই আগস্টে নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এদিন মিরপুরে গণসংযোগে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সে সম্পর্কে সজাগ থাকবে এনসিপি। আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করা সহ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা আগামী 2 তারিখ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা বিক্ষোভ মিছিল করব। একই দিন বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের দেখামাত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। এই খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে তার কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে পতিতরা ফায়দা হাসিলের চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, বিভাজন ভুলে নতুন দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। গত 15 বছর আওয়ামী লীগ সরকার মানুষকে ভোট দিতে দেয়নি দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ তাদের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চায়। দেশের মানুষ বিএনপিকে ভোট দিক আর না দিক, জনগণের অধিকার রক্ষায় তাদের পাশে আছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 দিনের সফরে নিজ গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদরের বড়গা ইউনিয়নের কিসমত কিশোরবাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে নেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে মির্জা ফখরুল হুঁশিয়ারি করেন, বিভাজন করে দেশে অস্থিরতা তৈরি করতে দেয়া হবে না। এখানে তো কিছু লোক বসে আছে এই জন্য এই গোলমাল লাগাবে আমাদের ভাই বোনদের মধ্যে, ভাইদের মধ্যে, যাতে তাদের ফায়দা হাসিল হয়। ওই ফায়দাটা আমরা হাসিল করতে চাই। আসুন আমরা নিজেদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না করি, আমরা সবাই এক হই, একটা লক্ষ্যে যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব, শান্তি প্রতিষ্ঠা করব, ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ শিগগিরই নির্বাচন চায় দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণ বিএনপিকে ভোট দিক আর না দিক, অধিকার রক্ষায় সবার পাশে থাকবে তার দল। আমরা যেটা চাচ্ছি যে একটা নির্বাচন যারা হয়, নির্বাচনটা হলে আমরা ভোট দিয়ে একটা সরকার গঠন করতে পারি। যে সরকার থেকে গঠন হোক ওটা তো আমাদের সরকার হবে, তাই না? জনগণের সরকার হবে। আপনারা আমাদেরকে ভোট দেন আর না দেন যাই আসে না, কিন্তু আপনাদের পাশে আমরা আছি। আপনাদের যে অধিকার, সে অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এর আগে সকালে মাদার তেরেসা স্কুলে শিক্ষার্থী ও খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতা নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সরকারের ভুল নীতির কারণে কিছু কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাই হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক্ষেত্রে কর্মী ছাঁটাই কিংবা প্রতিষ্ঠান বন্ধ নয়, প্রয়োজনে প্রশাসক নিয়োগ দিয়ে ব্যবসার প্রতিষ্ঠান বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী জানান, বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দিবসের সমাবেশ করবে বিএনপি। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন, ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে তাদের বিচার করুন। এটা তো আমার মনে হয় যে সরকারের ভুল নীতি। আপনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন, প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট সেখানে দেবেন, দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, যাতে শ্রমিকদের তারা যেন ছাঁটাই না হয়। জুলাই হত্যা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 227 মামলায় অন্তত 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন। হাসিনার এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেখানে বসেই একের পর এক মন্তব্য করে আসছেন তিনি। যদিও ভারতকে অনুরোধ করা হয়েছিল তাকে থামাতে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
গত বছরের অক্টোবরে শেখ হাসিনার একটি অডিও ফাঁস হয়। ফাঁস হওয়া ফোনালাপের আরেক প্রান্তে ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুল। ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় ২২৭ মামলায় অন্তত ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন তিনি। আমার তো গোবিন্দগঞ্জ কেন, আমার তো সারা বাংলাদেশে ২২৭টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনার এই মন্তব্যকে বিচারের হুমকি হিসেবে মনে করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ফরেনসিক পরীক্ষায় বক্তব্যের সত্যতা মেলায় শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে সংস্থাটি। শুনানি শেষে ১৫ মের মধ্যে এই দুজনের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। শেখ হাসিনার বিচার কবে শুরু হবে জানতে চাইলে তাজুল ইসলামের কৌশলী জবাব, খুব শিগগিরই ইতিবাচক ফলাফল দেখা যাবে। শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহসাই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এদিন সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন শুনানি হয়। স্বামীর অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন জানালে ট্রাইব্যুনাল পরামর্শ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে। আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, পুতুল, ববি ও আজমিনার প্লট সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ভারতের আদানির বিদ্যুৎ আমদানি চুক্তিতে $40 কোটি কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। ২০২৩ সালের ৯ মার্চ ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। তখন থেকেই আমদানি করা এ বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়, আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক কর অব্যাহতির সুযোগ করে দেয়। এনবিআরের তদন্তে উঠে আসে ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই পর্যন্ত আমদানি করা বিদ্যুতের বিপরীতে $39 কোটি বেশি শুল্ক কর ফাঁকির বিষয়টি। অভিযোগ আমলে নিয়ে এই দুর্নীতির আদ্যপ্রান্ত খুঁজে বের করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। জনাব ডক্টর আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের ৪,৫০০ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এদিকে প্রতিনিয়ত বের হচ্ছে শেখ পরিবারের সম্পদের নতুন নতুন ফেরিস্তি। নতুন করে সাইমা ওয়াজেদ পুতুলের নামে পাওয়া গেছে রাজধানী বারিধারায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের প্লট। এছাড়া শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আজমিনা সিদ্দিকের নামে খুলনার দিঘিলিয়ায় জমি এবং শেখ রেহেনার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা ১৯% জমির সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদ আদালতে জব্দের আবেদন করলে আদালত মঞ্জুর করে প্রশাসক নিয়োগের নির্দেশনা জারি করেন। ৬ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলার হাইকোর্টের রায় ৮ মে সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এদিন ধার্য করেন। এর আগে ২০১৪ সালের ২৩ জুন বহুল আলোচিত এ মামলা পয়লা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও অনেকে আহত হন। রমনা বটমূলের ক্ষেত্রেও একই ধরনের হাস্যকর ইনভেস্টিগেশন হয়েছে। এর জন্য মূলত দায়ী সরকার তৎকালীন, এবং এর জন্য মূলত দায়ী পরবর্তীতে যারা এটিকে সঠিকভাবে করতে দেয় নাই, বরং ইনভেস্টিগেটিং অফিসার দক্ষতার অভাবে যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করেছে। আশা করি ৮ই মে সকলেই ন্যায় বিচার না পেলেও অন্তত ফাঁসির কাষ্ঠে যারা ঝুলে আছেন তারা অন্তত মুক্তি পাবেন।
রাজধানীর সড়ক যেন চাঁদা আদায়ের স্বর্গরাজ্য। শপিং মল থেকে শুরু করে মূল সড়ক সর্বত্রই চলছে পার্কিংয়ের নামে চাঁদা আদায়ের মহোৎসব। বেশিরভাগ সময় এই চাঁদা আদায় হচ্ছে সিটি কর্পোরেশনের নামে, সিটি কর্পোরেশনের রিসিট দিয়ে। যদিও এসব বিষয়ে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মোবারক হোসেন শুভ ও আশরাফুল ইসলামের ছবিতে মাহাদ ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। সড়কে গাড়ি রাখা হয়েছে, এটাই যেন টাকা হাতানোর মোক্ষম সুযোগ। যাত্রাবাড়িতে দিনে দুপুরে পিকআপ চালককে দেশীয় অস্ত্র ঠেকিয়ে রীতিমতো জিম্মি করে টাকা আদায় করার দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরা। দক্ষিণ সিটি কর্পোরেশনের নথি বলছে, যাত্রাবাড়ি থানা থেকে শনির আক্তার ক্যাবেক সিএনজি পাম্প পর্যন্ত 180টি গাড়ি পার্ক করা যাবে। সিটি কর্পোরেশন এই এলাকায় বরাবরই ইজারা দিয়ে থাকে, কিন্তু মাঠের চিত্র ভিন্ন। 5 আগস্টের পর নতুন করে ইজারা পায়নি কেউই, যদিও টাকা তোলা হচ্ছে প্রতিদিনই। 180টি গাড়ি রাখার জায়গা ছাপিয়ে সব ধরনের যানবাহন পার্কিং করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। কি জন্য নিছে আপনার কাছে চাঁদা? দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে টাকা তুলছে পদ্ম ট্রেডিং কোম্পানি, তবে রশিদে কোথাও পদ্ম ট্রেডিং কোম্পানির ঠিকানা বা মোবাইল নম্বর নেই। লোড আনলোড 150 টাকা নেয় এরা, আর যদি কেউ করবো তার প্রতিবাদ করতে যায়, পরের দিন এই যে আপনি মিডিয়া আপনি দিয়েছেন, পরশু দিন আমার দেখতে বলো। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে ওই যে আপনার রিক্সা ভ্যান মাল নিয়ে গেলেই, মানে মাল থাকলেই আপনারা স্লিপ একটা ধরাই দিয়ে টাকা নেয়। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ, এই ভাই না সেই ভাই, ওই ভাই না ওই ভাই। থানায় যোগাযোগ করলাম, থানায় বলছে যে আপনি স্লিপ 2টা দিয়ে যান। আমি থানায় ডিউটি অফিসারের কাছে মানে লিখিত দিয়ে আসছি, আর ওই স্লিপ 2টা দিয়ে আসছি তাদের। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। শুধু যাত্রাবাড়ি নয়, পুরো রাজধানীর বিভিন্ন শপিং মল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে চলছে এই চাঁদাবাজি। এবার নজর দেওয়া যাক গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটের দিকে। দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য বলছে, ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেসমেন্টে সিটি কর্পোরেশন ইজারা দিয়ে থাকলেও সেই ইজারা কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। কিন্তু সেই বেসমেন্ট ছাপিয়ে মূল সড়কে অর্থাৎ সিটি কর্পোরেশনের পেছনের সড়কেও এই পার্কিং চলে এসেছে, আর যার কারণে পুরো সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর এই সবই হচ্ছে কর্তৃপক্ষের নাকের ডগায়। কত টাকা দেওয়া লাগে? জিপি কত? 400 টাকা পার ডে, মাস চুক্তিতে। অবশ্য এই চাঁদা তোলাকে বৈধতা দিতে চান ফুলবাড়িয়ার পরিবহন নেতারা। লাইনম্যান না থাকে তাহলে গাড়িটা ব্লক হয়ে যাবে, রাস্তাটা ব্লক হয়ে যাবে। লাইনম্যান গাড়িগুলো নিয়ন্ত্রণ না করতে আমরাও গাড়ি চালাইতে পারবো। গাড়ি করতে কেউ 10 টাকা দিতেছে, কেউ 20 টাকা দিতেছে, বেতন বুঝায়। এসব বিষয়ে অবশ্য ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। অন্যদিকে লোকবল সংকটের দোহাই দিয়েছেন প্রধান সম্পত্তি কর্মকর্তা। সিটি কর্পোরেশন থেকে যে ইজারা কার্যক্রম নেওয়া হয় তার নির্দিষ্ট জায়গার মধ্যে সে নিবে। কার্যাদেশ যখন দেওয়া হয় তাকে ওই জায়গাটা বুঝাই দেওয়া হয়। এর বাইরে যদি কেউ যায় সেটা সম্পূর্ণভাবে অন্যায়, অবৈধ। অনেক ক্ষেত্রে অনেকে বলে চাঁদাবাজির কথা বলে, একদম স্ট্রেট সেটা। যতটুকু এখানে সামর্থ্য আছে পুরো সামর্থ্য দিয়ে আমরা কিন্তু আমাদের কাজটা করে যাচ্ছি। সাধারণত দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানীর 26টি স্পটে পার্কিং এর জন্য ইজারা দেয়, তবে 5 আগস্টের পর এখন পর্যন্ত মাত্র 10টি স্পটে ইজারা কার্যক্রম চলছে, যদিও চাঁদা তোলা হচ্ছে অন্তত শতাধিক স্পট থেকে। মাহাদ ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। চট্টগ্রামে ব্যাটে বলে মিরাজের অনবদ্য নৈপুণ্য। সেঞ্চুরির পর নিলেন 5 উইকেট। সাগরিকায় জিম্বাবুয়েকে ইনিংস 106 রানে হারালো বাংলাদেশ। সমতায় শেষ সিরিজ। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌ পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনুস বলেন, বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে দেশের বন্দরগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। যে ধরনের বিনিয়োগ হাবের কথা বলা হচ্ছে তা বাস্তবায়ন করতে হলে দেশের বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে বলে মন্তব্য করেন তিনি।
এনবিআরকে আলাদা করা নিয়ে যে খসড়া তৈরি হয়েছে তাতে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা দুটি বিভাগই প্রশাসন ক্যাডারদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এমন শঙ্কা প্রকাশ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন রাজস্ব কর্মকর্তারা। তবে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন বলছে এই খসড়া এখনও পরিবর্তনের সুযোগ আছে। রাজস্ব ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকায়ন, নীতি অনুসরণ ও স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ভেঙে দুটি বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে উদ্বেগ দেখা দিয়েছে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। বুধবার সকাল থেকে রাজস্ব ভবনে এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন, এনবিআরকে যেভাবে সংস্কার করা হচ্ছে তাতে প্রশাসন ক্যাডারদের আধিপত্য বাড়বে। এতে যে উদ্দেশ্যে পৃথকীকরণের পরিকল্পনা তা লক্ষ্যচ্যুত হতে পারে। এছাড়া রাজস্ব সংস্কার কমিটি পৃথকীকরণের বিষয় যে সুপারিশ করেছে তা খসড়ায় ব্যাপকভাবে উপেক্ষিত হয়েছে। এবং এটি রাষ্ট্রের স্বার্থে যাচ্ছে কিনা, রাষ্ট্রের স্বার্থে হইলে স্যার আমরা প্রথম থেকে বলে আসছি যে স্যার এটা আমরা অ্যাকসেপ্ট করবো। আর রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যে যদি কোনো বিশেষ ক্যাডারকে স্যার এখানে সুবিধা দেওয়ার জন্য স্যার এই অধ্যাদেশটি হয়ে থাকে তাহলে স্যার এটা আমরা মেনে নিতে রাজি না। আমাদেরকে যারা ওন করে না তাদেরকেও আমরা ওন করব না। পরে কর কমিশনাররা জানান, এনবিআর সংস্কার প্রক্রিয়ায় বিসিএস কর্মকর্তাদের সংশ্লিষ্টতার পেছনে আন্তর্জাতিক কোনো প্ররোচনা আছে কিনা তা খুঁজে দেখতে হবে। এনবিআরকে ধ্বংস করার জন্য কি শুধু আমাদের অভ্যন্তরীণ কিছু শক্তি কাজ করছে নাকি আন্তর্জাতিক কোনো চক্রান্ত এখানে চলছে সেটা মাথায় রাখতে হবে। যদিও বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, পৃথকীকরণের খসড়া এখনো পরিবর্তনের সুযোগ আছে, যা আলোচনার মাধ্যমে করা সম্ভব। আমাদের কেউ বিচ্ছিন্ন নই, অবশ্যই সিনিয়ররা যারা আছেন তারা সমস্তভাবেই তোমাদের সাথে, তোমাদের সেন্টিমেন্টের সাথে, তোমাদের প্রাপ্যতার বিষয়গুলোর বিষয়ে একই রকম ভাবে চিন্তা করছে। শনিবার ট্যাক্স ক্যাডার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার পর নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান আন্দোলনকারীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, এবারের বাজেট হবে বাস্তবায়নযোগ্য। কমে আসবে কর ছাড়ের সুবিধা, তবে বাড়বে না করের বোঝা। কোনো ব্যবসায়ী গোষ্ঠীর বিশেষ সুবিধা নেয়ার সুযোগও থাকবে না বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বাজেটকে সামনে রেখে প্রতি বছর শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শক সভায় বসে রাজস্ব বোর্ড। এবারের সভায় ব্যবসায়ীরা নানামুখী কর ছাড়ের দাবি জানান। পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানো ও ভ্যাট নিয়ে জটিলতা কমানোর আহ্বান উঠে আসে। ভ্যাটের কিছু ফর্ম দেওয়া আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে বলা হয়, কিন্তু এনবিআর বা কেউ আমাদেরকে এটাকে বুঝায় নাই যে কেন এটা রাখতে হবে। 4,50,000 টাকা সিনিয়র সিটিজেন এবং নারীদের জন্য 5 লক্ষ টাকা নির্ধারণ করার সুপারিশ করছি। বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতকে উজ্জীবিত করার কথা জানান বিডা চেয়ারম্যান। এজন্য করের বোঝা না বাড়ানোর প্রতিশ্রুতি দেন এনবিআর চেয়ারম্যান। চেষ্টা করছি যে সরকারকে ব্যবসা করা থেকে সরিয়ে নিয়ে আসার জন্য ব্যবসায়ীরা ব্যবসা করবে। যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তাদেরকে কিছুটা হলো স্বস্তি দেওয়া। এবারের বাজেটে দুর্বৃত্ত ব্যবসায়ীদের সুযোগ দেওয়া হবে না বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা। আর বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নের কথা বললেন অর্থ উপদেষ্টা। যদি ট্যাক্স জাস্টিস স্ট্যাবলিশ করা না যায় তাহলে দুর্বৃত্তরা ক্ষমতায় আসে এবং এই ক্ষমতায় এসে এমন একটা অরাজক পরিস্থিতি তৈরি করে। প্র্যাগমেটিক একটা বাজেট করব, বাস্তবসম্পন্ন ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না। এ সময় এলডিসি গ্র্যাজুয়েশনের কথা তুলে ধরে ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর কথা বললেন অর্থ উপদেষ্টা। জানান, কর ছাড়ের সুবিধা থেকে ধীরে ধীরে সরে আসবে সরকার। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে আইএসপি লাইসেন্স চেয়েও পাচ্ছে না মোবাইল অপারেটর বাংলালিংক। ব্রডব্যান্ড সেবাদাতাদের আপত্তির মুখে এই সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, ব্রডব্যান্ড সেবার লাইসেন্স থাকবে আইএসপিদের হাতেই। তবে ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে আইএসপির সঙ্গে পার্টনারশিপ করতে পারবে মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। অনলাইনে কেনাকাটা, ফ্রিল্যান্সিং সহ দৈনন্দিন নানা কাজে মোবাইল ও কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করছেন 13 কোটি গ্রাহক, যার মধ্যে মোবাইল গ্রাহকই 11.5 কোটির বেশি। তবে দৈনিক চাহিদা 6,800 জিবিপিএস ব্যান্ডউইথের অর্ধেকের বেশি ব্যবহার করেন 1,40,00,000 ব্রডব্যান্ড গ্রাহক।
আইএসপিএবির তথ্য বলছে বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার বাজার 6 থেকে 7,000 কোটি টাকার। এই বাজারে প্রবেশ করতে চায় মোবাইল অপারেটর বাংলালিংক। সম্প্রতি বিটিআরসির কাছে বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে আইএসপি লাইসেন্স চায় তারা। যদিও আইএসপি লাইসেন্সিং নীতিমালায় মোবাইল অপারেটরদের জন্য ব্রডব্যান্ড সেবার লাইসেন্স গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলালিংক। মোবাইল অপারেটরদেরও আইএসপি লাইসেন্স থাকলে ভালো হয়। আইএসপিও দিলাম, আমরা নিজেদের আইজিডব্লিউ থাকলো, নিজেদের আইসিএক্স থাকলো, সব মিলে যদি আমরা সবকিছু করতে পারি, অফকোর্স আমাদের কস্টটাও কমবে এবং কোয়ালিটি অফ সার্ভিস কিন্তু আরো বাড়বে। এর আগে 2024 সালে সেলুলার মোবাইল সার্ভিস গাইডলাইনে তার ছাড়াই ওয়াইফাই সেবা দেওয়ার অনুমতি দেওয়া হয় মোবাইল অপারেটরদের। শিগগিরই চালু হচ্ছে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম। এই অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে মোবাইল অপারেটরদের আইএসপি লাইসেন্স না দিতে বিটিআরসিকে চিঠি দিয়েছে ব্রডব্যান্ড সেবাদাতারা। মোবাইল অপারেটর যারা, তারা কিন্তু অলমোস্ট 95% হলো বিদেশি উদ্যোক্তা। এখন আমরা বিদেশিদের কাছে ইন্টারনেট সেবাটা তাদের কাছে তুলে দিব কিনা, এটা সরকারের সিদ্ধান্ত নেওয়ার সময়। সারা দেশে সেবা দেওয়া প্রায় 3000 ব্রডব্যান্ড উদ্যোক্তার আপত্তি আমলে নিয়েছে বিটিআরসি। ফিক্সড অ্যান্ড মোবাইল উইল রিমেইন সেপারেট। হাউএভার, বিজনেস টু বিজনেস যদি কথা হয়, বিজনেস যদি মনে করে যে তারা তাদের দুইজনেরই স্বার্থ রক্ষা হচ্ছে, এসএলের মাধ্যমে হতেই পারে। বর্তমানে 3,86,00,000 গ্রাহককে মোবাইল সেবা দিচ্ছে বাংলালিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সৌদি অংশের কারিগরি ত্রুটির কারণে এখনও ভিসা হয়নি 19,500-এর বেশি হজ যাত্রীর। সরকারের পক্ষ থেকে ডিও লেটার দেয়া হলেও তা যথেষ্ট নয় বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এদিকে হজ যাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি প্রকাশ করেছেন 13টি ফ্লাইটের যাত্রীরা। বুধবার দুপুরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা করার কথা ছিল এই দম্পতির। তবে স্বামীর ভিসা না হওয়ায় পবিত্র যাত্রায় বিরতি টানলেন স্ত্রীও। মহান আল্লাহর ঘরে কবে কখন কোন ফ্লাইটে যেতে পারবেন তা নিয়ে এখন শঙ্কায় দুজনেই। আজকে এমন আশা হতো বুঝতে পারিনি। এখন আল্লাহর কাছে কিছু বলার নেই, যেমন আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করুন। শনিবারে 26 তারিখে আমাদের বিমানের টিকিট দেয় যে আমাদের আজকে 2টার দিকে ফ্লাইট, তো তারপরেতে বলে ওই টিকিটের সাথে ভিসা আসে নাই। এখন পর্যন্ত মোট যাত্রীর 77 ভাগের ভিসা সম্পন্ন হলেও বাকি রয়ে গেছে 19,500-এরও বেশি হজ যাত্রীর ভিসা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সৌদি আরবের হজ মন্ত্রণালয় ভিসা কার্যক্রমে নতুন সফটওয়্যারে হালনাগাদ করায় তথ্যগত গড়মিলে ভিসা জটিলতা তৈরি হয়েছে। তবে দ্বিতীয় দিনে সর্বোচ্চ 13টি ফ্লাইটের যাত্রীদের অধিকাংশের কণ্ঠে ছিল স্বস্তির সুর। আল্লাহ সবাই আল্লাহ কবুল করে। আমাদের হাজি ক্যাম্পের সেবা ভালোই, মোটামুটি ভালোই। আমরা পবিত্র হজ পালনের জন্য যাচ্ছি। আমরা আমাদের নিজেদের আত্মীয় স্বজন তথা গোটা দেশবাসীর জন্য আমরা দোয়া করব। আগের চেয়ে অনেকটা ভালো এবং নিরাপদে আমরা সাশ্রয় সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি। হজ অফিস বলছে ভিসা জটিলতা নিরসনে ডিও লেটার দেওয়া হয়েছে সৌদি সরকারকে। শিগগিরই কাটবে জটিলতা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় ইতিমধ্যেই সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে একটি ডিও লেটার প্রেরণ করেছেন। তারা তাদের আইটি টিমকে নিয়ে বসেছেন এবং যাতে করে কোনো ভিসা যাতে আটকে না যায় সেজন্য তাদেরকে নির্দেশনা দিয়েছেন। আগামী 31শে মে পর্যন্ত যে হজ ফ্লাইটগুলো পরিচালিত হবে, আমরা আশা করছি যে সবগুলো ফ্লাইটই ইনশাআল্লাহ সময় মতো হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে। হজযাত্রার শেষ সময়ে যেন জটিলতা তৈরি না হয়, তাই এখনই সৌদি আরবের কাছে ন্যূনতম 20টি স্লট নেওয়ার পরামর্শ হজ সংশ্লিষ্টদের। সিভিল এভিয়েশন অথরিটি সৌদি আরবে কমসে কম 20টি স্লট নতুন চেয়ে আবেদন করতে হবে। এখনই আবেদন যদি করা যায় তাহলে এই যে প্যাসেঞ্জারগুলো থাকলো এরা চলে যেতে পারবে। এবার 87,100 জন যাত্রীর বিপরীতে 3টি এয়ারলাইন্সের 234টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। নারী কমিশনের অযৌক্তিক ও বিতর্কিত প্রস্তাব ও কমিশন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিপন্থী এই প্রস্তাব পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন আর বাংলাদেশের পারিবারিক ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তারা। কমিশন ও প্রস্তাব বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নারীর ক্ষমতায়ন ও বৈষম্য দূর করার উদ্দেশ্যে গেল 19 এপ্রিল অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদনে মুসলিম পারিবারিক আইনের সংশোধন, যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান সহ বেশ কিছু প্রস্তাব কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ ইসলামপন্থী দলগুলোর। আলেম ওলামা এবং ইসলামপন্থী তৌহিদ
বুধবার রাজধানীর কাকরাইলে এক মিলনায়তনে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামোফোবিয়া করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সেমিনারে বলা হয়, নারী কমিশনের সংস্কার প্রস্তাব মূলত পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন ও পারিবারিক ব্যবস্থা ধ্বংসের নীল নকশা। 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয় আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। নারী কমিশনের পেছনে বড় শক্তির ষড়যন্ত্র দেখছেন জামাত ইসলামের আমির। ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের দোসররা এই ইস্যুতে সুযোগ খুঁজছেন বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে? নিশ্চয়ই তাদের পিছনের কোন শক্তি তাদেরকে উস্কানি দিয়েছে। এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না, আরো বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। নারী কমিশন সরকারিভাবে প্রত্যাহার করে আলেম ওলামা সহ সুস্থ চিন্তার নারীদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান বক্তারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অনুমোদনহীন ফাঁকা জায়গায় বহুতল ভবন নির্মাণ করে ঢাকার ভূমিকম্প ঝুঁকি বাড়িয়ে দেয়া হচ্ছে। আর যত্রতত্র গ্যাস সঞ্চালন লাইন রাজধানীকে টাইম বোমার হুমকিতে রেখেছে। এজন্য নগর কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের ঝুঁকি ও করণীয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা উঠে এসেছে। ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও দিনাজপুর অঞ্চলগুলো অত্যন্ত বেশি হুমকিতে আছে। খারাপ অংশটুকু অনুসৃত হচ্ছে। ভূমিকম্পের ঝুঁকি ও করণীয় নির্ধারণে বুধবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নগর পরিকল্পনাবিদরা বলেন, নিয়ম অনুযায়ী ঢাকার 13% জায়গায় ভবন নির্মাণ করা যাবে না, অথচ এসব জায়গায় বহুতল ভবন তৈরি করে ঝুঁকি বাড়ানো হচ্ছে। 13% জায়গায় ঢাকায় কোনো ধরনের ভবন নির্মাণ করা যাবে না, আনটাচেবল, কারণ ওই ভবন ভেঙে পড়বেই। কিন্তু আমরা যত্রতত্র ভবন বানাচ্ছি। এই ভূমিকম্পগুলো বারংবার জানান দিচ্ছে ঢাকা সহ ময়মনসিংহ এবং আশেপাশের শহরগুলো প্রচণ্ড ভালনারেবল। গ্যাস সঞ্চালন লাইনের কথা তুলে ধরে বলা হয়, নগরবাসীকে টাইম বোমার উপর রেখে উন্নয়নের ফিরিস্তি দেখানো হচ্ছে। এই নগরী জুড়ে অসংখ্য গ্যাসের নেটওয়ার্ক রয়েছে, তিতাসগেট নিজেই জানে না কোথায়। এই ভালনারেবল যদি থাকে, ভূমিকম্প যদি হয়, তাহলে এই গ্যাসগুলো নির্গত হবে হুস করে, আর সেই সঙ্গে আমাদের সমস্ত তার কিন্তু উপরে, মাটির নিচে নয়, সেগুলো ট্রান্সফরমার করে জ্বলবে, আগুন জ্বলে উঠবে। তাহলে আগুন, গ্যাস, বুম, আমরা টাইম বোমার উপর বসে আছি। এ সময় নাগরিক বান্ধব নগরায়ন নিশ্চিত করতে সরকারি কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয়ের সুপারিশ করা হয়। বিপরীতে এই ঢাকায় ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই জাতীয় নিরাপত্তা পরিষদ ঠেলে সাজানো নয়াদিল্লি। স্থানীয় সময় বুধবার মন্ত্রিসভা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। এদিকে ভারতকে থামাতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টে যাচ্ছে নয়াদিল্লির নিরাপত্তার নীতির ছক। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার একদিনের মাথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড বা NSAB পুনর্গঠন করলেন নরেন্দ্র মোদী। দীর্ঘ 7 বছর পর পুনর্গঠিত বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান অলোক যোশীকে। সঙ্গে রাখা হয়েছে বিমান, নৌ ও স্থলবাহিনীর সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের। বোর্ডে ঠাঁই পেয়েছেন 2 প্রাক্তন পুলিশ কর্মকর্তা ও একজন সাবেক কূটনীতিকও। এই উপদেষ্টা বোর্ডের কাজ হলো ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সুপারিশ দেয়া, যার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী, আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রয়েছেন অজিত দোভাল। চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন ভারত ও পাকিস্তানের শীর্ষ কূটনীতিকরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন গুতেরেস দ্ব্যর্থহীনভাবে পেহেলগামের হামলার নিন্দা জানিয়েছেন, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে থামানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘকে। এদিকে পাকিস্তান প্রথমে ভারতে আক্রমণ করবে না, তবে জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরই মধ্যে ভারত সরকার
প্রায় সব পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে, তাই অনেকেই আত্মারি সীমান্তে ভিড় করছেন। সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করেছে ভারত। একই সঙ্গে ভারত সরকার নিষিদ্ধ 2 কাশ্মীরি সংগঠনের বিষয়ে জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। সময় বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর জানাবো। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে 3 দিনেই সাগরিকা টেস্ট জিতে নিল বাংলাদেশ। জিম্বাবুয়েকে ইনিংস 106 রানের ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে 2 ম্যাচ টেস্ট সিরিজ 1-1 ড্র করল স্বাগতিকরা। তৃতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি ও 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা মিরাজ। সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার। রান আউটে শেষ হলো জিম্বাবুয়ে সিরিজ। চট্টগ্রাম টেস্ট দাপটের সঙ্গে জিতল বাংলাদেশ। সিলেটের হারের লজ্জা তাতে একটু হলেও তো কমলো। অথচ মাত্র 3 দিনে এই টেস্ট শেষ হবার কথা হয়তো ভাবেননি খোদ ক্রিকেটাররাও। ব্যক্তিগত 16 রানে দিন শুরু করেছিলেন মিরাজ। চট্টলার মেঘলা আবহাওয়ায় সকালে ব্যাট করাটাও ছিল কঠিন। 89তম ওভারে জীবন পাওয়া মিরাজ প্রতিপক্ষকে এরপর আর কোনো সুযোগই দেননি। 4 ভিন্ন ব্যাটারের সঙ্গে 4টা ভিন্ন জুটি। টেইল এন্ডারদের নিয়ে এক প্রান্ত আগলে মিরাজের 4 বছরের অপেক্ষার অবসান। টাইগার সহ অধিনায়ক তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। মাঝে তানজিম সাকিব 41 আর তাইজুল 20 রান করে দারুণ সঙ্গ দিয়েছেন। শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর 444, লিড 217 রানের। বন্দরনগরীতে বল ঘুরছিল ডে 1 থেকেই। প্রথম ইনিংসে 227 রানে অল আউট হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তাই 200-র বেশি লিড নিয়ে ইনিংস ব্যবধানে জয়ের টার্গেটে টাইগাররা। 3 স্পিনারের টার্নে দিশেহারা আফ্রিকানরা। শুরুতে তাইজুল ম্যাজিক 3 বলে ফেরান 2 ব্যাটারকে। প্রথমে ওপেনার বেনেট, এরপর প্রথম ইনিংসে 50 করা ওয়েলস। ওই 2 উইকেট হারিয়ে চা বিরতিতে যায় অতিথিরা। স্কোরবোর্ডে 17 রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে তখনও দরকার 200। সাগরিকায় চা বিরতির পরেই ব্যাট করা সবচেয়ে কঠিন। তৃতীয় দিনেও একই চিত্র। বিরতি শেষে দ্বিতীয় ওভারেই শন উইলিয়ামসকে ফেরান নাইম হাসান। এরপর আরভিন কারেনের 47 রানের জুটি কিছুটা হলেও ব্যবধান কমিয়েছিল। তবে দিনটা যে ছিল মিরাজের। জিম্বাবুয়ে অধিনায়ককে দেখান সাজঘরের পথ। নিজের টানা 2 ওভারে তুলে নেন 3 উইকেট। সেখান থেকে পূরণ করেন 5 ওয়ান ম্যান শোতে বাংলাদেশকে দাপুটে এক জয় এনে দিল মিরাজ। জেতেন ম্যাচ সেরার পুরস্কার। সিরিজ সেরাও এই অলরাউন্ডার। মিরাজ নৈপুণ্যে টানা 6 হারের পরে ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ নিল বাংলাদেশ। সেই সাথে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের সুখস্মৃতি। সব মিলিয়ে চট্টগ্রামে সিলেটের যে পরাজয়, সেখান থেকে কিছুটা প্রতিশোধ নেওয়া গেলেও এই সিরিজটাও বাঁচাতে পারল টাইগাররা। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে সবসময়, না রাখা আত্মঘাতী। সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে সরকারের উচিত ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, বললেন নাহিদ। আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা এনসিপি নেতাদের। এবং হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাঁধিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে পতিতরা। অভিযোগ মির্জা ফখরুলের। অধিকার রক্ষায় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।